আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামকথের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। কৃষি সমবায়ের মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় দুস্থদের সহায়তা বিতরণ। উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ। উজাড় হয়ে গেছে আলতাদিঘি জাতীয় উদ্যান। বাড়ির আঙিনায় ওষুধি গাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী ময়মনসিংহের ভালুকার এক তরুণ উদ্যোক্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে বলে জানান তিনি। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আনিসুর রহমান সোহাগের তোলা ছবিতে টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একদিনের ব্যক্তিগত সফরে রাজধানী থেকে সড়ক পথে গোপালগঞ্জের নিজের নির্বাচনী এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন রেহেনা, দলীয় নেতাকর্মী ও স্বজনদের সাথে নিয়ে দোয়ায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গিপাড়ায় নিজের জমি দুস্থদের দিয়ে শুরু করেছেন সমবায় সমিতি। এসব সুবিধাভোগীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করেন তিনি। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন, কৃষি ও শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন করা তার সরকারের অন্যতম লক্ষ্য। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনের তাগিদও দেন তিনি। এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সে উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দেশের সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে তার সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক এবং দুস্থদের জন্য পেনশন স্কিম চালুর সাথে সাথে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকে কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে, তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে। এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোপেক্ষি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, সেদিন সফল সৈনিক হবে আজকের যুবকরা। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যান দিঘিটির সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছিল পাড় জুড়ে গড়ে ওঠা সবুজ বনায়ন। তবে উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কেটে ফেলা হয়েছে সেই সবুজে ঘেরা দিঘি পাড়ের গাছপালা। বন বিভাগের নির্বিচারে অপরিকল্পিত বৃক্ষ নিধন চরম দায়িত্বহীনতার পরিচয় বলছে এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কয়েক বছর আগেও আলতাদিঘির টলমল পানিতে ফুটত পদ্মফুল। বিশাল দিঘির চারপাশে ছিল হাজারো গাছপালা।
গাছের ছায়ায় ঢেকে থাকা দিঘিটি শান্ত পানির দিকে তাকিয়ে চোখ জুড়িয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তবে কয়েক বছরেই বদলে গেছে আলতা দিঘির রূপ। এখন শ্যামল সবুজ আলতা দিঘি পরিণত হতে চলেছে কংক্রিটের জঙ্গলে। সম্প্রতি উদ্যানের দিঘি খনন, ওয়াচ টাওয়ার নির্মাণ ও গাছ রোপণ সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নে 16 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে 43 একর আয়তনের আলতা দিঘির চারপাশের হাজারো গাছ কেটে ফেলা হয়েছে নির্বিচারে। এমন কর্মকাণ্ডে পর্যটকের আকর্ষণ যেমন কমছে, তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এখানে আসলেই সেটা বোঝা যাইতো এবং দেখলেই অনেক মনোরঞ্জন হতো, ভালো লাগতো। কিন্তু বর্তমানে যে আমরা আসি, এখানে আসে ওই অনুভূতিটা আর পাই না। গাছ আসলে কেটে ফেলার জন্য প্রকৃতির যে ক্ষতিটা হয়েছে সেটা এখন অনুভব করা যাচ্ছে যে গরমের তাপমাত্রার জন্য। কিছু গাছ রেখে এখানে নতুন করে গাছ রোপণ করার পর এটি প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলো কর্তন করা যেত। আলতা দিঘি সংস্কারের নামে সেখানকার বসবাসকারী যেসব জলজ প্রাণী এবং স্থলে বসবাসকারী বিভিন্ন পশু পাখি সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রকৃতি যদি না থাকে, এই বন বা এই উদ্যানটা যদি না থাকে, তাহলে আপনি যাই করুন না কেন সেটা কোনো কাজে আসবে না। স্থানীয় বন কর্মকর্তারা বলছেন, উন্নয়নমূলক কাজের স্বার্থেই কাটা হয়েছে গাছ। উন্নয়নমূলক কাজের, সরকারি কাজের স্বার্থে এটা কর্তন করা হয়েছে। এখানে দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী বনায়ন করা হবে। উন্নয়নের নামে এইভাবে নির্বিচারে গাছ কাটা হলে নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। তাই বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লায় চলতি বছরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলায় ধান আবাদ হয়েছে 1,61,790 হেক্টর জমিতে। তবে এবার তীব্র গরমের কারণে শ্রমিক সংকট থেকে মুক্তি দিয়েছে কৃষিতে যান্ত্রিক ব্যবহার। এর ফলে খরচ কম হয়, লাভবান হয়েছেন কৃষকরা। স্থানীয়রা জানান, এবছর বোরো আবাদের শুরু থেকেই কৃষকদের যান্ত্রিক পদ্ধতিতে অভ্যস্ত করতে কাজ করে কৃষি বিভাগ। যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণের শঙ্কা কাটিয়ে বাড়তি ফলন পেয়ে খুশি চাষিরা। এছাড়া হারভেস্টারে ধান কর্তনে খরচ কমে এসেছে অর্ধেকে। জেলার দেবিদ্বার উপজেলা ইউসুফপুর, শিবপুর, মহেশপুর গ্রামে দেখা যায় হারভেস্টার মেশিনে কাটা হচ্ছে ধান। ধান কেটে মাড়াই শেষে সোনালী ধান মেশিনের মাধ্যমে করা হচ্ছে বস্তাজাত। এমন যান্ত্রিক ব্যবহারে কৃষিতে নতুন দিনের সূচনা করবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। আমরা লাগানোটা বিশিকে লাগানো অনেক ভালো ধান গুছাইছো, আমরা উপকৃত হয়েছি। জনগণ বেশি বেশি ধান করছে এই বছর, আর ধান হয়েছে ভালো এবার মাশাআল্লাহ। এইটার দিক তো আমাদের লেবারের অনেকটা সাশ্রয় হয়েছে। 1000 টাকার মধ্যে অর্ধেক খরচেই আমরা ধান গড়ে তুলতে পারতেছি, এতে কৃষক খুশি। বাড়ির আঙিনায় 2 শতাধিক বিভিন্ন ফুল, ফল, ওষুধি গাছ ও সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভালুকার এক সংবাদকর্মী। এলাকার বেকার ও তরুণ প্রজন্মকে কৃষিতে উৎসাহিত করতে এমন উদ্যোগ বলে জানান কামরুল এহসান চন্দন। নিজের চাহিদা পূরণ করে অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী তিনি। ভালুকা থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাগান মানেই এক টুকরো ভালো লাগা, ভালোবাসা, সবুজের সমারোহ। তা সে ফুল বাগান, সবজি বা ফল, যাই হোক না কেন। মাঠে নয়, বাড়ির আঙিনায় এমন বাগান করে সবাইকে অবাক করে দিয়েছেন ভালুকার এক সংবাদকর্মী। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। সবাই চেষ্টা করবো যাতে বাড়ির আঙিনায় যাতে ওই খালি জায়গাটুকু শাকসবজি যাতে করা যায়, আপনার দেখা গেছে যাতে নিজেদের চাহিদার অন্তত পক্ষে দেখা গেছে মেটানো যায়। বাগানে অনেক ফুল ফল আছে, দেখে অনেক ভালো লাগে। নিজের ইচ্ছা আছে এরকম একটা বাগান কোনো সময় করতে। তরুণ শিক্ষিত প্রজন্ম যদি কৃষিতে আগে আসে, তাহলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কৃষিকে সমৃদ্ধি করতে পারবো। প্রকৃতি এবং গাছগাছালিকে ভালোবেসে ফুল, ফল এবং ঔষধি গাছের বাগান করতে পেরে খুশি এই উদ্যোক্তা। পড়ে থাকা জমিতে বেকার ও তরুণদের এমন বাগান করার তাগিদ দেন তিনি। 10 শতাংশ জায়গা আছে, এই জায়গাতে আমি বিভিন্ন শাকসবজি, দেশীয় বিদেশি বিভিন্ন জাতের ফল ফলাদি সবজির জাত সংগ্রহ করে ফুলের চাষ করে আমার অবসর সময় কাটে। অর্থনৈতিকভাবে আমি লাভবান। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, বাড়ির আঙিনায় ফুল, ফল ও সবজি চাষে তাকে সব ধরনের সহায়তা করছেন তারা। দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। উপজেলা কৃষি অফিস এবং স্থানীয়দের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ভালুকা উপজেলার কৃষি আরো এগিয়ে যাবে। 1 ইঞ্চি জমিও ফেলে না রেখে চাষাবাদ করতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফল ও সবজি চাষে উদ্বুদ্ধ হন বলে জানান তৃণমূলের এই সংবাদকর্মী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ভোলার মেঘনা নদীতে বার্জের সাথে ধাক্কা লেগে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত হারুন মাঝি তার 2 ছেলেকে নিয়ে ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় একটি বার্জের সাথে ট্রলারটির ধাক্কা লাগে, এতে ট্রলারটি ডুবে যায়। পরে ছেলেরা জীবিত উদ্ধার হলে স্থানীয় জেলে ও নৌপুলিশ হারুন মাঝির মরদেহ উদ্ধার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগকে সর্বতোভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। শহরে বঙ্গবন্ধু স্কোয়ারে এই সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি সুরাব মিয়া সোহাগ সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সভায় আগামী 27 ও 28 সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আন্তনগর ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর রেল স্টেশনে মানববন্ধন করেছে রেল, নৌ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। মানববন্ধনে গণকমিটির সদস্যরা ছাড়াও সাধারণ যাত্রীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি নাহিদ হাসান ও অ্যাডভোকেট রায়হান কবির। এ সময় বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে আন্তনগর ট্রেনের ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে অতিরিক্ত ট্রেন ভাড়া প্রত্যাহারের দাবি জানান তারা। সাভারে আশুলিয়ায় প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি 30% জমি দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে প্রভাবশালীদের দখলে থাকা 30% জমি দখলমুক্ত করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ। ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস প্রায় 30% জমি দখল করে রেখেছিলেন। দখলমুক্ত করার পর সেখানে সরকারি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন লঙ্ঘন করে ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে ডিআর ইট ভাটা মালিক আকবর আলীকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম আদালত পরিচালনা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সৈয়দপুর বঙ্গবন্ধু হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হল স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত ও মজুদের প্রক্রিয়া নিয়ে কৃষি বিভাগের মতবিনিময় সভা। জেলা কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মোহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহ আলম ও কৃষি বিপণন অধিদপ্তরের ফিল্ড সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান। প্রায় 5 শতাধিক উদ্যোক্তা সভায় অংশ নেন। সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী 118 জন শ্রমিকের পরিবারের মাঝে 20,000 করে মোট 23,60,000 টাকা বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সকালে শহরে এবি মতিন কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার সহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগীর 23তম মহাপ্রয়াণ দিবস আজ। শেরপুরের নানা আয়োজনে দিবসটি পালন করছেন তার অনুরাগীরা। এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী শেরপুর জেলার সংসদ স্থানীয় নিউ মার্কেট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে টঙ্কা আন্দোলন, নানকার আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে রবি নিয়োগী ছিলেন একজন লড়াকু সৈনিক। উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী রবি নিয়োগী 1910 সালের 29 এপ্রিল শেরপুর টাউনের পুরাতন গরুহাটিতে জন্মগ্রহণ করেন। 2002 সালের 10 মে মৃত্যুবরণ করেন তিনি। রাজশাহীতে বই পড়া কর্মসূচির অংশ হিসেবে 2212 জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও গ্রামীণ ফোন। সকালে শিল্পকলা একাডেমিতে 4টি ক্যাটাগরিতে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং সেরা পাঠকের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, অভিনেতা লেখক খায়রুল আলম সবুজ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র রাজশাহীর সাবেক সংগঠক আহমেদ শফিউদ্দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দেশের অন্যতম শীর্ষ একটি বিদ্যাপীঠ। প্রাণ প্রকৃতির জন্য এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বহির্বিশ্বে। শীতের অতিথি পাখির জন্য প্রকৃতিপ্রেমীদের কাছে বিশ্ববিদ্যালয়টি আগ্রহের অন্যতম এক কেন্দ্র। তবে গত কয়েক বছর ধরে ভ্রমণ পিপাসুদের কাছে বাড়তি উন্মাদনা যুক্ত করেছে পদ্মফুল। বিশ্ববিদ্যালয়ের দুটি ছোট জলাশয়ে ফুটেছে পদ্মফুল। এর একটি চৌরঙ্গী সংলগ্ন পদ্ম ফোয়ারা লেক ও অন্যটি জহির রায়হান মিলনায়তনের সামনের একটি লেক। এসব লেকের পাড়ে প্রতিদিন ভিড় জমে বিশ্ববিদ্যালয়ে আসা দর্শনার্থী ও সৌন্দর্য পিপাসুদের। শুধু পদ্ম নয়, বিশ্ববিদ্যালয়ে ফুটেছে কৃষ্ণচূড়া সহ অসংখ্য নানা জাতের ফুল, যা প্রকৃতিপ্রেমীদের মাঝে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।